সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। এরপরে আছেন ববি হাজজাজ, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। ববি হাজজাজ, আপনাকেও স্বাগত। সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করি। তরুণরা কেন রাজনীতি বিমুখ হচ্ছে? সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে 83% তরুণ রাজনীতির প্রতি আগ্রহ নেই, এবং এটা আপনি জানেন কারা এই জরিপটা করেছে? অ্যাকশন-8 অ্যান্ড সানেম। আমার মনে হয় যে 83% বিমুখ মানে 17% তো রাজনীতিমুখী আছে। 20 কোটি মানুষের দেশে এই সংখ্যাটা মধ্যে অনেক। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেন, বহু দেশে গেছেন। আমার মোটামুটি যে সব জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, ওইখানকার বিভিন্ন লোকজনের সঙ্গে আমি একটু রাজনৈতিক বিষয়ে আলাপ করি। ওইখানকার হাই অফিসিয়ালদের সঙ্গে কথা বলে দেখেছি যে ওরা ওই সমাজের মন্ত্রী পরিষদের সে যে মিনিস্ট্রি আন্ডারে কাজ করবে মন্ত্রীর নামও জানে না, রাজনীতি বিষয়ে খোঁজ রাখে না, প্রয়োজনই বোধ করে না। মানুষের দরকার হলো গিয়ে সুস্থভাবে, স্বাচ্ছন্দ্যে, নিরাপদে বেঁচে থাকা এবং বেঁচে থাকবার জন্য যে পরিবেশ এবং উপার্জন, এটা হলে বেশিরভাগ মানুষ হ্যাপি। বাংলাদেশে বরং এটা নেই বলে তাদেরকে যেহেতু না থাকার পেছনে কারণ কি, কারণ হিসেবে চিহ্নিত হয় শেষ বিচারে রাজনীতিবিদরা। সেই বিবেচনায় গিয়ে যে এরা লুটপাট করে, এরা চুরি করে, এরা স্বজনপ্রীতি করে, এরা দুর্নীতি করে, এবং তার সাফারিংসটা আমার হয়, আমি নিরাপদে থাকতে পারি না, আমার এখানে আমার উপার্জনের পথটা নেই, আমার কর্মক্ষম ছেলে শিক্ষিত হয়ে এসে বেকার হয়ে বসে আছে, কাজ পায় না, তখন রাজনীতির খোঁজখবর তারা রাখে। চায়ের দোকানে আড্ডা, রাজনীতি, কোথাও টিভি দেখছে, রাজনীতি, বাসা বাড়িতে খেতে বসছে, রাজনীতি। এমন রাজনীতিটা আলাপ পৃথিবীর কোথাও আপনি দেখেছেন? আমার মনে হয় না, দেখিনি। ফলে বাংলাদেশে এই যে এত টক শো তো কোথাও দেখিনি। এই যে 17% যে রাজনীতির বিমুখ না, এটা তো বিশাল সংখ্যা। আমার ধারণা এই সংখ্যাটা আগে আরো বেশি ছিল, রাজনীতি বিমুখের সংখ্যা। কিন্তু সেটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ধারার যে রাজনীতি একজন শিক্ষিত মানুষ পছন্দ করতে পারে, সেই ধারার রাজনীতি বাংলাদেশে প্রায় নাই বললেই চলে। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে ইনভলভ ছিলাম। আমার কোনো শিক্ষক সেটা জানার পরে খুব মনক্ষুণ্ণ হয়ে বলতেন যে আজকাল কোনো ভদ্র ছেলে মেয়ে রাজনীতি করে নাকি, তুমি কেন এর মধ্যে যাচ্ছ ভালো ছাত্র হয়ে? এখন এই যে ভালো ছাত্র হলে বা ভালো ছেলে মেয়ে হলে রাজনীতিতে যাওয়া যাবে না, এই মাইন্ডসেট তো আমাদের তৈরি হয় একদিনে হয়নি, এটা হয়ে গেছে। কারণ আমাদের রাজনীতিবিদদের দেখে আমরা খুব আমি এর মতো পলিটিশিয়ান হতে চাই, এইরকম রাজনীতিবিদ আপনি কয়জন দেখতে পান? কয়জন আছে? হয়তো হাতে গোনা 2-4 আছে, হাতে গোনা 2-4 আছে। বেশিরভাগই তো দেখলে মনে হয়, দেখলে সবাই বলে যে এটা তো সুস্থ চিন্তার সুস্থ ধারার রাজনীতিবিদ হলো না। তাহলে সেইখানে একজন বাবা মা তার সন্তানকে ওটা দিতে কি আগ্রহী করে তুলবে? একজন শিক্ষক তার ছাত্রকে ওটা হতে আগ্রহী করবে? তারপর হলো রাজনীতি করতে গেলে যে তরুণ শিক্ষা প্রতিষ্ঠানে মূলত রাজনীতি করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা তার জন্য নিরাপদ না। তো আমার জানার কৌতূহল হচ্ছে যে এই সাম্প্রতিক যে আন্দোলন, এই জুলাই আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের নেতৃত্বে নতুন দল হলো, তখন এই অবস্থাটা কেন হবে? এখন তো আরও বেশি রাজনীতির প্রতি মানুষের ঝোঁক থাকার কথা। হতে পারে যে আমি বললাম এই যে 17% আগ্রহী আছে, এই সংখ্যা আগে হয়তো আরও কম ছিল। তারপর হচ্ছে এরা আসার পরে আরও বাড়তে পারত যদি তাদের আচরণটাও নতুন কিছু পেত। কারণ এই তরুণদের মধ্যে আমরা শুধু বয়সেই তরুণ পাচ্ছি, চিন্তা চেতনায়, কাজে যে তারুণ্যের সততা এবং তারুণ্যের যে স্পিড, সেইটা কিন্তু পাচ্ছি না। এদের মধ্যে ইতিমধ্যেই এই তরুণদের দলে নারী কেলেঙ্কারির কাহিনী আসছে, টাকা লুটপাট করে নতুন দরবেশ খেতাব পেয়ে দল থেকে বহিষ্কার হওয়ার ঘটনা ঘটছে, 100 গাড়ি 150 গাড়ির বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার ঘটনা ঘটছে, তারা 5 স্টার হোটেলে হিউজ অ্যামাউন্ট টাকা ব্যয় করে ইফতার পার্টি করছে, সেই ইফতার পার্টির টাকার উৎস কি সেটা কেউ জানে না।
বিশাল লাক্সারি বিল্ডিংয়ের মধ্যে অফিস করছে, সে অফিসের ভাড়া কি আদৌ দিচ্ছে কিনা, দিলে কোত্থেকে আসছে, সেই প্রশ্ন বারবার তাদের সামনে আসছে। তাদের নেতা পুলিশের দৃষ্টিতে অপরাধ করে থানায় ধরা পড়ার পরে তাদের নেতারা আবার ছাড়াতে যাচ্ছে। তার মানে হচ্ছে এতদিন ধরে যে অন্যান্য ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো যেসব কারণে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ ছিল, সে একই কারবারগুলাই ওরা করছে। ফলে ওরা শুধু বয়সে তরুণ, কাজে তারুণ্য দেখছে না, চিন্তায় তারুণ্য দেখছে না। এটাও একটা কারণ হতে পারে নতুন করে আগ্রহী না হবার। ধন্যবাদ আপনাকে। জি, রাজনীতিবিদ ববি হাজ্জাজ কি মনে করেন? প্রতিভা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনি আমার সহ-আলোচক সহ বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত সানেম যে পোলটা করেছে, ওরা আসলে পোলটাই তো করেছে তরুণদের ভিত্তিতে 15 থেকে 35। তো এখানে আসলে মানে আশাভাজন অনেক কিছু আমি দেখেছি, মানে আশা হারাবার মতো এত বেশি কিছু দেখিনি। যদিও আমার ভাই যেটা বললেন, ওনার বেশিরভাগ কথার সাথে, অলমোস্ট সব কথার সাথে আমি একমত, মানে কিছু যে ভুল ত্রুটিগুলো। তবে আমি শুরু থেকে আসি। 50% বেশি বলেছে তারা রাজনীতিতে সম্পৃক্ত হওয়াতে ইন্টারেস্টেড না, বা সরি 60 এরকম একটা বড় শতাংশ বলেছে। কিন্তু 62% ঊর্ধ্বে বলেছে তারা রাজনৈতিক ইভেন্টস ফলো করে, নিউজ ফলো করে এবং পলিটিক্যাল ডেভেলপমেন্ট ফলো করে। যেটা কিন্তু আমি খুব আশাস্বরূপ দেখি আর কি, যে এই যে আমরা চিন্তা করি যে জেনারেশন জেন জি তারা কিছু ফলো করে না, 62% প্লাস তারা খুব ফলো করে। এবং তারা কিছু দূর এই জরিপে যদি আমরা ইন্টারপ্রিটেশনে যাই, তাহলে তারা কিছু দূর আশাহত, তারা যে রাজনীতি দেখতে চেয়েছিল হয়তো সেটা দেখতে পাচ্ছে, কারণ এটা মোর রিসেন্ট জরিপ। সো গত জুলাই গণঅভ্যুত্থান থেকে 1 বছর চলে এসছে। সো তারা হয়তো যে আশাটা করেছিল সেই আশাটা পায়নি। যেমন আমার ভাই একটা কথা বললেন, উনি বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন রাজনীতিতে ঢুকতে চেয়েছেন, ওনার শিক্ষকেরা ওনাকে বলেছেন যে রাজনীতিতে কেন ঢুকবে, তুমি ভালো, তুমি মেধাবী। আমার নিজের পুরো উল্টো অভিজ্ঞতা। আজ থেকে বহু বছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করি, তখন আমি কলেজ ভিত্তিক বিশ্ববিদ্যালয়, তো আমার কলেজ মাস্টার যিনি ছিলেন একবার আমাকে বলছেন যে তুমি কেন স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করো না, তুমি তো অনেক মেধাবী, তোমাকে তো লোকজন পছন্দ করে, তুমি অনেক মেধাবী, তোমার করা উচিত। তো ওখানে তো রাজনীতি বলেন, ওটা তো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। তো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে একখানে তুমি মেধাবী হলে বলছে তোমাকে সিনিয়ররা বা টিচাররা যে তোমরা করো, আর একখানে বলছে তুমি মেধাবী, তুমি কেন করবে। এটা আসলে আমরা ছাত্র রাজনীতিকে কিছু দূর দলীয়করণ করে, আসলে 70-এর দশকের ছাত্র রাজনীতিও আসলে পুরোপুরি দলীয়করণ ছিল না। দলের সাথে কিছু দূর সম্পৃক্ততা ছিল, কিন্তু দলীয়করণ ছিল না, যেটা তারপর থেকে স্পেশালি গত 15 বছরে হেলমেট বাহিনী দিয়ে কি করা হয়েছিল এটা আমরা দেখেছি। তবে অত্যন্ত দুঃখজনক এটা যে তরুণরা যে দলটা করলো, আপনার সাথে ছোট্ট একটু দ্বিমত পোষণ করবো মতি ভাই, যে ছাত্রদের দল না, কারণ আপনি বলেছেন ছাত্রদের দল না, তরুণরা, মানে আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, যারাই বলেন, এক নম্বর হলো এরা সবাই ছাত্রত্ব শেষ করেই কিন্তু আন্দোলনে এসেছিল, এরা কেউ কিন্তু ছাত্র ছিল না। সো ছাত্রদের দল না, তরুণদের দল, ফ্রেশ গ্র্যাজুয়েটদের দলও বলতে পারেন। বাট তরুণদের দল, এই তরুণদের দল থেকে সবাই যে আশা করি, ইভেন কি রাজনীতি আমরা যারা করি, আমরা যে আশা করেছিলাম, কারণ এখানে এই এনসিপি দলে আমার নিজের পুরাতন ছাত্র কিছু আছেন, মানে ভালো ভালো পজিশনে আছেন। সো তাদের থেকে আমার অ্যাটলিস্ট যে আশা ছিল, এবং আমি মনে করি যে জাতির বেশিরভাগ মানুষেরই অনেক আশা ছিল, সেই আশাগুলো তারা ধরে রাখতে পারে নাই। অনেকগুলো কর্মকাণ্ডের কথা ভাই উল্লেখ করেছেন, যেগুলো প্রত্যেকটা সত্যি, প্রত্যেকটা বাস্তবিক। এবং আজকে যে জায়গাটি এসছি, যে তারা এমন আওয়াজও করা শুরু করছেন যে তাদের সাথে একমত না হলে তুমি দেশ বিরোধী, জাতি বিরোধী বা ফ্যাসিস্টের দোসর, এই ধরনের কথাবার্তা শুরু, তাদের সাথে একমত না হলে আর কোনো কিছু না, জাস্ট তাদের সাথে একমত হতে হবে। এখন তাদের সাথে একমত হওয়া মুশকিল, কারণ তারা যেই পথে হাঁটছে সেই পথটা আসলে কোনোভাবেই দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে এটা এই মুহূর্তে তো মনে হচ্ছে না। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ওই সানেমের পোলসের দিকে যদি তাকাই, যে তরুণরা তারা এনসিপি থেকে, এই যে তরুণদের যে দল, এইটা থেকে বড়ভাবে আশা হতো, যেমন আমরা আশা হতো। এবং এখানে আমরা এটাও দেখেছি যে তারা মনে করছেন আগামী নির্বাচনে সবচেয়ে বেশি জনপ্রিয় হবে বিএনপি। তারা মনে করছেন, মানে তারা শুধু আমি পছন্দ করি এটা বলছেন না, তারা বলছেন হয়তো আমি পছন্দ না করলে তো আমি বলবো না সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, কিন্তু তারা নিজেরাই বলছেন সবচেয়ে বেশি জনপ্রিয় হবে বিএনপি। তারপর তারা বলছেন এগেন, যেই দলটা কোনো সময় মনে করেন খুব বড় পার্সেন্টেজ ভোট বাংলাদেশে পায়নি, বাংলাদেশ জামাত ইসলাম, এগেন ছোট দল না, অনেক বড় দল, বাট ভোটের মার্কেটে
তারা ভোটের ইকোনমিতে তারা বড় সংখ্যক ভোট কখনোই পায়নি। লাস্ট তাদের যেটা কাউন্টেবল নির্বাচন, সেখানে তাদের 4% কম ভোট ছিল লাস্ট কাউন্টেবল নির্বাচনে। সেই দলকে তরুণরা মনে করছেন এনসিপি থেকে অনেক বেশি ভোট পেতে পারে। তাহলে তরুণরা, আজকের তরুণরা এই যে তরুণদের দল, এটার উপরে আর কোনো আস্থা রাখতে পারছেন না। এটা অত্যন্ত দুঃখজনক। তবে এইটুকু আমার কাছে পরিষ্কার যে তরুণরা এখন আর রাজনীতি বিমুখ না। পলিটিক্যাল অ্যাক্টিভিজম থেকে হয়তো এখনও তারা পরিষ্কারভাবে সবাই যেতে চায় না, কারণ আমাদের দেশে পলিটিক্যাল অ্যাক্টিভিজম এত সোজা না। আমরা যারা রাজনৈতিক ময়দানে আছি, প্রত্যক্ষভাবে থাকি পরোক্ষভাবে থাকি, আমরা যারা রাজনৈতিক ময়দানে আছি, আমরা পরিষ্কার অভিজ্ঞতা, আমাদের এটা সোজা না। এবং আমি যে সত্যি কথা আপনাকে বলি, এনসিপির অনেক তরুণদের আমি মাঝে মধ্যেই বলি যে তোমাদের অনেকেই হয়তো আর 1-2 বছর পর রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে না। একটা বড় কারণ হলো যে বেশিরভাগ তরুণরা যারা নেতৃত্ব দিচ্ছে, আমি এদের কথা বলছি না, আমি সেকেন্ড থার্ড টিয়ারের কথা বলছি, অনেক ভালো মেধাবী ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি এনসিপিতে আছে। মানে আমি খুব খুশি হব তারা যদি আমার দলে আসে। এই ধরনের বহু ছেলে মেয়ে আছে যারা এনসিপিতে আছে। আমি মনে করি এরা আগামী 1-2 বছর পর এরা কেউই এনসিপিতে না, রাজনীতিতেই থাকবে না। এরা এতটা আশাহত হয়ে যাবে, কারণ রাজনীতি আসলে কঠিন জিনিস। তৃতীয় বিশ্বে, বাংলাদেশ হঠাৎ করে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্ব হয়ে যাবে না, এই আশা রাখাটাও ভুল। তৃতীয় বিশ্বের রাজনীতি কঠিন জিনিস, কারণ তৃতীয় বিশ্বের রাজনীতি হলো একদম র ক্ষমতার লড়াই, একদম নেকেড পাওয়ারের লড়াই। এটা রাতারাতি চেঞ্জ হবে না ভাই। এই নেকেড বা র ক্ষমতার লড়াই কোনো সময় সোজা সাপটা সুন্দর সাবলীল হয় না, বিশ্বের কোথাও হয় না, বাংলাদেশেও হবে না। এই জায়গাটায় ওই মেন্টালিটি, ওই গ্রিটি মেন্টালিটি নিয়ে যদি আপনি রাজনীতিতে না আসেন, আপনি বেশি দিন থাকতে পারবেন না। এখন এনসিপি এই জিনিসটা ফিল করছে না, কারণ তারা বেসিক্যালি সরকারি দল অনেক কিছুই ফিল করে না, তারা অনেক আরামে থাকে। যেই মুহূর্তে এই সরকার বদলে একটা নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যদি এনসিপি না হয়, যেটা হওয়ার সম্ভাবনা হয়তো কম, যদি এনসিপি না হয়, তখন এনসিপি আসলে বুঝবে রাজনীতি মানে কি করতে হয়, কতটা মুশকিল, কতটা গ্রিট লাগে। তারপর বেশিরভাগ লোকজন এরা থাকবে না। ধন্যবাদ শান্ত। আপনার দৃষ্টিতে কি, আপনি কি মনে করেন যে এই তরুণরা ভুল পথে হাঁটছে? ভুল পথে হাঁটছে কিছুটা, মানে ট্রেডিশনাল পথে হাঁটছে। যেহেতু আমরা রাজনীতির ট্রেডিশনাল পথটাকে খুব শুদ্ধ পথ মনে করতে পারিনি গত 54 বছর, তারাও একই পথে হাঁটছে, সেই বিবেচনায় তারা ভুল পথে হাঁটছে। আচ্ছা, আমরা যেমন ধরেন, আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপির সমর্থক, বিএনপিকে ভালোবাসি, বিএনপির ভালো চাই, কিন্তু বিএনপির মধ্যে যেসব অগ্রহণযোগ্য বিষয় আছে এগুলা দূর হোক দলটা থেকে, সেটা মনে প্রাণে চাই এবং চেষ্টা করি। অনেক সময় এত বড় দল, এত কর্মী, এত নেতা হয়ে ওঠে না। আওয়ামী লীগ তো একদম পচে যাওয়া দল, জাতীয় পার্টি তো ক্ষয়িষ্ণু হতে হতে শেষ হয়ে যাওয়া দল। তো বিএনপি বড় দল হিসেবে তার সেই কন্ট্রোলটা, যে সবাই একটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকবে, নিয়মের মধ্যে আসবে, ডেমোক্রেটিক ওয়েতে চলবে, কোনো চাঁদাবাজির অভিযোগ আসবে না, কোনো দখলের অভিযোগ আসবে না, নেতৃত্বের লড়াইয়ে খুনোখুনি হবে না, এগুলো তো কোনোটাই গ্রহণযোগ্য না, এটা চাই না আমরা। এখন এই না চাওয়ার ফলত এটা তো বাস্তবতা, এটা আছে বলেই এই দলকে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করতে হচ্ছে। এখন সেইখানে আমার ব্যক্তিগতভাবে বা আমার মতো অনেকের প্রত্যাশাটা এরকম ছিল যে নতুন বন্দোবস্তের একটা রাজনীতি আসুক না। এনসিপি বা নতুন তরুণ যারা আসছে, তারা তো, যে তরুণরা গুলির মুখে নিজের জীবন বাজি রেখে যেতে পারে, তার জীবনটাই তো চলে যেতে পারতো, সেই জীবনটা সে পেয়েছে, এটা বোনাস পাওয়া। সুতরাং তারা লোভ, এত পাওয়া, এত গ্রিডি হওয়া, ক্ষমতা, টাকা, এর তো ব্যাপার থাকার কথা না। না থাকলে সে তখন নিঃশর্তভাবে দেশের জন্য এবং মানুষের জন্য রাজনীতি করবে। সেটা করতে গিয়ে যে রাজনীতি আমরা পছন্দ করছি না, আধুনিক বিশ্বে বাংলাদেশে যেরকম রাজনীতি ওই রাজনীতি করবে, এবং ওর প্রেসারে পড়ে তখন বিএনপি বা অন্যান্য দল তারাও খানিকটা চেঞ্জ আনতে বাধ্য হবে নিজেদের মধ্যে, যে না, মানুষ তো তাহলে আমাদেরকে ছেড়ে দিয়ে ওদেরকে গ্রহণ করবে, সুতরাং ভালো না হয়ে উপায় নেই। বিএনপির নেতৃত্ব চাচ্ছে দলটা ভালো হোক, কিন্তু এই দলের অনেক নেতাকর্মী তো সেইভাবে নেতৃত্বের নির্দেশনা মেনে চলছে না বলেই আবার রিপিট করি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দলকে নিতে হচ্ছে। ফলে এরা কিন্তু, আমার চাওয়া ছিল এনসিপি অনেকখানি ভালো করুক। আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপি ছেড়ে এনসিপিতে চলে যাব না, কিন্তু এনসিপি ভালো করলে এনসিপির চাপে পড়ে ওইটা দেখে মানুষ বিএনপির প্রতিও আরও বেশি প্রত্যাশা তৈরি করুক এবং চাপ প্রয়োগ করুক যে তোমাদেরকে আরও ভালো হতে হবে। তাতে করে এইভাবে একটা বড় দল যদি আরেকটু ভালো হয়, তাহলে দেশের বিশাল ভালো হয়ে যায়। সেই বিবেচনায়
এনসিপি আমাদের প্রত্যাশার ধারে কাছেও নাই। আমি দেশে আদর্শগতভাবে আপনি বিএনপির কাছাকাছি আদর্শের মধ্যপন্থী একটা দল হয়েছে, তাহলে আপনাকে বিএনপি ছেড়ে তাদের দিকে কেন যাবে মানুষ? বিএনপির প্রতিষ্ঠাতা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে ফিল্ডে যুদ্ধ করেছেন, এই দেশের জন্মের সঙ্গে তার যোগসূত্র আছে, যেটা এনসিপির তো সেটা দাবি করতে পারবে না। জিয়াউর রহমান এসে এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, যেটাতে এনসিপি সেই ক্রেডিট নিতে পারবে না। জিয়াউর রহমানের দল এদেশে রাষ্ট্র পরিচালনা করেছে এবং 21শে পদক, স্বাধীনতা দিবস পুরস্কারের মতো বহুবিধ উল্লেখযোগ্য বা কালচারাল সাইডে করেছে, দেশের ডেভেলপমেন্ট করেছে, অনেক কিছু করেছে। নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছে, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছে, দেশের জন্য ভেবেছে, তারা অনেক কিছু করেছে। আর এনসিপি তো কোনো পরীক্ষাই দেয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি একজন গৃহবধূ থেকে এসে দলকে নেতৃত্ব দিয়ে কোন জায়গায় মাটিও মানুষের দলে পরিণত করেছেন। তারেক রহমান এখন যে স্বচ্ছতার সঙ্গে যে সুন্দর নেতৃত্ব দিচ্ছেন, এই সব কিছুর পরে এসে 24-এর গণ অভ্যুত্থান, এটাই তো এনসিপির একমাত্র অবলম্বন এবং সম্বল, গৌরব করবার মতো। এই গৌরবটাও তো বিএনপি অংশীদার, এবং বিএনপি 16 বছর ধরে গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়ন সহ্য করে, সংগ্রাম করে, মানুষকে জাগিয়ে তুলে ফিল্ড তৈরি করে রাখা দল। হ্যাঁ, তারা এককভাবে যে সংগ্রাম করে ফ্যাসিবাদকে তাড়াতে পারেনি, কিন্তু তার মানে এই না যে 16 বছর ধরে তারা যে ফিল্ড তৈরি করেছে, গুমখুরের শিকার হয়ে মাঠে থেকে বিভাগীয় সম্মেলন করে, আন্দোলন সংগ্রাম করে, কর্মসূচি দিয়ে মানুষকে এই সরকারের ফ্যাসিবাদী আচরণ, দুর্বৃত্তায়ন, গুম খুন এগুলো অ্যাওয়ার করে তারা মানুষকে জাগিয়ে তুলেছে, তার শেষ ফসলে এসে এরা যুক্ত হয়েছে। তাহলে সেই 24-এর যে ক্রেডিট, সেটাও কিন্তু এনসিপির আছে, বিএনপির আছে, বরং বড় দল এবং দীর্ঘদিনের ত্যাগের ফলে আরও বেশি আছে, জামাত ইসলামের আছে, এনডিএমের আছে, অন্য দলের আছে। সুতরাং এনসিপি তাদের যে ক্রেডিট বক্স, সেই বক্সের মধ্যে বিএনপির তুলনায় ক্ষুদ্র সামান্য কিছু তারা জমা করেছে। সেই সম্বল নিয়ে তাদের এগুতে হলে রাজনৈতিক কোয়ালিটিতে তাদের অনেক এগুতে হতো, সেটা তারা এগিয়ে দেখাতে পারেনি। তো ধন্যবাদ। এই যে বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, তারপরে অনেক কিছুই আছে, এইসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বারবার বিএনপি। আজকেও একজন নেতা সেই আহ্বান রেখেছেন, কিন্তু সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? আপনি একদম একটা খুবই গুরুত্বপূর্ণ কথা উত্থাপন করেছেন মতি ভাই। সাথে আমি আমার বিজ্ঞ সমালোচকের একটা কথার সাথে একমত পোষণ করব, একই সাথে দ্বিমত পোষণ করব, কারণ উনি শুরুতে একভাবে বলেছেন, শেষে একভাবে বলেছেন। শেষের সাথে আমি একমত পোষণ করছি, শুরুর সাথে আমি দ্বিমত পোষণ করছি। প্রথমটা হলো যে জুলাই মাসের কথা, মানে গত জুলাই গণঅভ্যুত্থানের কথা যদি হয়, শুধু এনসিপির নেতৃত্ব না, এখন যারা এনসিপির নেতৃত্ব আছে শুধু তারা না, আমরা সবাই রাজপথে ছিলাম গুলি খাওয়ার জন্য, সরকারের বিরোধিতা করে। লক্ষ লক্ষ বিএনপির কর্মীরা ছিল, হাজারে হাজারে ইফ নট লক্ষ লক্ষ যুগপৎ আন্দোলনের যতগুলো রাজনৈতিক দল ছিল, আমরা যারা ছিলাম, আমরা ছিলাম, এবং কোটি কোটি ইফ নট লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণ ছিল। সো এটার কৃতিত্ব কোনো একজন দুজন পায় না, এটা কারোর একার কুক্ষিগত করার মতো এটা জিনিস না। সো এটা এনসিপি তারা জীবন বাজি দিয়ে করেছে, সো তাদের কাছ থেকে আমাদের এরকম এক্সপেকটেশন এটা হবে না, এটা সবাই আমরা করেছি। সো আলাদা করে তাদের কাছ থেকে এক্সপেকটেশন না। একই সাথে আপনি এখন যে পয়েন্টটা তুললেন, এবং পরে এগেন আমার বিজ্ঞ সমালোচক শেষে এই কথাটা আবার পরিষ্কার করেছেন, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি অনেককে বলি, আজকে মতিবি আপনার সাথেও শেয়ার করি, অনেককে আমি এই কথাটা বলি। গত 10 বছর আমি নিজে বেশ কয়েকবার পুলিশের লাঠিচার্জ আঘাত পেয়েছি। আমাদের যুগপৎ আন্দোলনের অনেক মিত্ররা আছেন যারা শুধু আঘাত পাননি, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অনেক মিত্ররা আছেন। আমাদের সাথে বিএনপির একটা বিশাল ফারাক আছে। গত 10 বছরে আমরা যতবার আমাদের উপর আঘাত এসছে, আমরা অগ্রসর হয়েছিলাম। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, আমরা বাধা মানিনি, বাধা ভেঙে যেতে চেষ্টা করেছি, তখন আমাদেরকে আঘাত করেছে। বিএনপির কর্মীদের এগুলো কিচ্ছু করতে হয় নাই, ওদেরকে জাস্ট বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছে, ওদের রাস্তায় দাঁড়াতে দেয় নাই, ওদের নিজেদের অফিসের সামনে দাঁড়াতে দেয় নাই। আমরা বহুত ভাইরাল ভিডিও দেখি, তুলে নিয়ে গুম করেছে, পিটিয়ে যা ইচ্ছা তাই করেছে, ওখানে হাত পা ভেঙে দিয়েছে। সো বিএনপি এগেন আমরা সবাই করেছি, বাট বিএনপি শুধু করেছে, আমরা সাহস দেখিয়েছি সামনে যে, এগিয়ে যে সরকারের ফুল বিরোধিতা করে। আর যে জাস্ট বিএনপির মেম্বারশিপ হোল্ড করেছে, সে কিন্তু জাস্ট মেম্বারশিপ হোল্ড করে সাহস দেখিয়েছে। বিকজ আপনি যদি জাস্ট এইটা হোল্ড করেন,
সরকার আপনাকে বাড়িতে এসে খুঁজে নিয়ে গেছে। এই পার্টটা গুরুত্বপূর্ণ, মানে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ। আমি বলছি না বিএনপি বাংলাদেশের সবচেয়ে ভালো দল বা এইটা সবাই ভোট বিএনপিকে দাও, না ভাই, আমি তো বলবো ভোট আমাকে দাও, বাট যেটা ক্রেডিট সেটা সেখানে দিতে হবে তো ভাই। সো গত 10-15 বছর যে বিএনপি করেছে সাহস করে, সে কিন্তু জাস্ট বিএনপি করে সাহস দেখিয়েছে, আর আমরা মাঠে যে রাজপথে যে সাহস দেখিয়েছি। সো একটা পার্থক্য আছে। একই সাথে আপনি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তুললেন মজিব ভাই, গত 1 বছরে, গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত বিএনপি একটা দলগত, এগেন আমি বিএনপি করি না, সো বিএনপির স্পোক পারসন আমি না, বাট যেটা সত্যি সেটা মানতে হবে ভাই, সবাইকে মানতে হবে। বিএনপি শত শত ইফ নট হাজার হাজার বহিষ্কার করেছে। আমার দল থেকে এনডিএম আমরা সর্ট অফ যুগপৎ আন্দোলনের সম্মুখভাগে ছিলাম, জুলাই আন্দোলন সম্মুখভাগে ছিলাম, তার আগে হাসিনা বিরোধী আন্দোলনের সম্মুখভাগে ছিলাম। সো সেই কারণে আমার দলের অনেক নেতাকর্মীরা হয়তো মনে করেছিলেন আমাদের হাতে অনেক ক্ষমতা, হয়তো মনে করেছিলেন। সো গত জুলাই থেকে এই জুলাইয়ের ভিতরে আমার দলের বেশ কিছু এলাকা ভিত্তিক নেতাকর্মীরাও তাদের দায়িত্ব বা কর্তব্য দেশ জাতির প্রতি ভুলে যেয়ে তারা ক্ষমতার বা ইনফ্লুয়েন্সের অপব্যবহার করতে চেষ্টা করেছেন। আমার দলের ভেতর থেকে, এগেন আমি বিএনপি সাইজের দল না, আমার দলের ভেতর থেকে টেন্স অফ অ্যাক্টিভিস্ট এন্ড লিডার্সদেরকে বহিষ্কার করতে হয়েছে, কারণ তারা এমন কিছু করতে চেষ্টা করেছে যেটা আমাদের দলের নীতির একদম বাইরে, বিপরীত। সো আমাদের বহিষ্কার করতে হয়েছে, আমরা বহিষ্কার করেছি। বিএনপির বহিষ্কার করতে হয়েছে, বিএনপি বহিষ্কার করেছে। আমি আজ পর্যন্ত এনসিপির কোনো তালিকা দেখিনি কতজন বহিষ্কৃত হয়েছে। আমি এনসিপির এইটাও কোনো তালিকা দেখিনি কতজন জবাবদিহি সম্মুখীন হয়েছে। এনসিপির সাপোর্টারদের অনেক কিছু, এগেন তাদের ভুল ত্রুটি বা তাদের দোষগুলো আমি ধরবো না, কারণ প্রথমবার যখন আলোচনা করছিলাম আমার ভাই অলরেডি অনেকগুলো লিস্ট করে দিয়েছেন, এবং ওই প্রত্যেকটা ফ্যাক্ট, উনি যতগুলো লিস্ট করেছেন সবগুলো ফ্যাক্ট, এস্টাবলিশড ফ্যাক্ট, সবাই জানে। এগুলোর জন্য কতজন এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছে, এগুলোর জন্য কতজনকে জবাবদিহি করা হয়েছে। এনসিপি আজকে মনে করেন এই যে একটা বড় ব্যয়বহুল একটা আয়োজনের কথা বলেন, আমার দলের যখন ব্যয়বহুল কোনো আয়োজন হয়, এনসিপির লেভেলের ব্যয়বহুল আয়োজন ভাই আমাদের দ্বারা সম্ভবই না, কিন্তু ব্যয়বহুল যখন আয়োজন হয় তখন পুরো হিসাবের খাতা নিয়ে বসে, আমার মনে আছে একটা টক শোতে এনসিপির ইফতার নিয়ে আমি কিছু একটা কথা বলছিলাম যে তারা এত প্রয়োজনও ছিল না, প্লাস এটার উৎস কি, তাদেরকে কেউ বিএনপিকে কেউ টাকা দিলে কেন দেবে, আচ্ছা ঠিক আছে, বিএনপির নিজেদের সর্ট অফ এত বড় দল, এত ব্যবসায়ী দলের অফিসিয়াল মেম্বার, তারা দেখাইতেই পারে চাঁদা কোত্থেকে পেয়েছে, এনসিপি কোত্থেকে পেল। তো তখন সরকারি, এনসিপির না কিন্তু সরকারি দায়িত্বরত একজন ওই টকশোতে আমার সাথে ছিলেন, উনি খুব মজা করে, উনি এমনি মানে দোষারোপ করেন, উনি মজা করে আমাকে বলে আপনারা তো বড় ইফতার করলেন, এনসিপির লেভেলের বড় না, আপনারা তো বড় ইফতার করলেন, আপনাদের খরচ কোত্থেকে আসলো। তো তখন আমি মানে তখন রিসেন্টলি বোধহয় ইফতারটা হয়েছিল, আমার ওই গুগল শিটে পুরা ছিল কতজন কার পদ পদবি কত, সে কত ডোনেট করেছে প্রোগ্রামের জন্য। আমি পুরো ফাইলটা খুলে ওনাকে দেখালাম, এই যে এইবার আপনি এনসিপিটা নিয়ে আমাকে দেখান। উনি একটু হতভম্ব হয়ে গেছিল। পয়েন্টটা হলো যে আমরা এনসিপি যেই মুহূর্তে দল হয়েছে, রাজনৈতিক দল হয়েছে, জনগণকে রিপ্রেজেন্ট করার একটা দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে বা এটা কাজে এসছে, তখন আমাদের সবার অধিকার আছে তাদেরকে এই প্রশ্নগুলো করার। পয়েন্ট হলো এই প্রশ্নের উত্তর কোথায়। এনসিপির যে কোনো প্রতিনিধি দেখবেন তারা কন্টিনিউসলি আলোচনা করে যাচ্ছে বিএনপির এই দুষ্কৃতি করেছে, এটা করেছে, বিএনপির দুষ্কৃতি করেছে, তারা হয়তো বহিষ্কারও করেছে। প্লাস বিএনপি যদি কোনো দুষ্কৃতিকারীকে বাঁচাবার জন্য আইনের বিরোধিতায় দাঁড়ায়, সরকারের বিরোধিতায় দাঁড়ায়, তখন আমি ওপেনলি বিএনপিকে ব্লেম করা শুরু করব। কিন্তু এই পর্যন্ত আমি বিএনপির এটা দেখি নাই, এবং দেখেছি বিএনপি বহিষ্কারই করছে, যেটা আমারও করতে হয়েছে, এনসিপি তো দেখি নাই ভাই। এইটা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। শান্ত, এই প্রসঙ্গে আপনার কিছু বলা আছে? হ্যাঁ, এটা তো সব বলেছি আমরা, হয়ে গেছে। কিন্তু মানে আমরা আসলে একটা সুস্থ ধারার রাজনীতি চাই। সেটা কিরকম? সেটা হলো গিয়ে দলের মধ্যে গণতন্ত্র থাকবে, যেই মেধাবী তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে তারা যেন রাজনীতি করতে চায়, এইরকম একটা পরিবেশ দলে থাকবে। এই দেশ থেকে যে তরুণরা বিদেশ চলে যাচ্ছে, তারা নিজ দেশ, নিজের বাবা মা, বন্ধু বান্ধব, নিজের মাটি সব ছেড়ে কেন বিদেশ যাবে? কারণ তারা এই দেশে হোপ পায় না যে এখানে লেখাপড়া করে আমি আমার মেধা দিয়ে একটা চাকরি পাবো, বা আমি আমার যোগ্যতা অনুসারে একটা কিছু করে সম্মানজনকভাবে খেয়ে পড়ে চলতে পারবো। আমি এখানে কিছু টাকা ইনকাম করলে ওই টাকা দিয়ে আমি নির্বিঘ্নে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা সম্পদ, বাড়িঘর করতে পারবো, যেখানে আমাকে কোনো পাওয়ারফুল প্রতিবেশী বা অন্য কেউ আমাকে এখানে জোর জবরদস্তি করে আমার সম্পদ দখল করে নেবে না, কিংবা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে না।
এইরকম একটা সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার একটা দেশ তো আমাদের প্রত্যাশা হতেই পারে। সেই প্রত্যাশার জায়গাটায় যতদিন রাজনীতিবিদরা না আসবে ততদিন পর্যন্ত এইরকম আমাদের কষ্ট, মনের কষ্টটা থাকবে এবং আমরা এটা চাইতে থাকবো। কিন্তু যেটা হলো, রাতারাতি এই দেশ তো আর এরকম চেঞ্জ হয়ে যাবে না। আমাদের নিয়ে রাজনীতি নিয়ে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে, আমাদের রিজিওনাল খেলোয়াড় আছে, আমাদের লোকাল খেলোয়াড় আছে। এখন এত খেলোয়াড়কে মোকাবেলা করে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তাদেরকে রাজনীতি করা তো সহজ নয়। আমরা দূর থেকে বিএনপিকে এই দল ওই দলকে অনেক পরামর্শ দেই, কিন্তু যারা আছে তারা বোঝে যে এই কর্মী সামলে এইরকম একটা দেশে রাজনীতি করা, দেশ চালানো কত কঠিন। এবার আপনার কাছে আসি, বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেটা হয়তো বলবেন কিভাবে? 70-এর নির্বাচনে বামপন্থীরা কেউ কেউ বা অনেকেই নির্বাচন বর্জন করেছিলেন, আর সাম্প্রতিক সময়ে বামপন্থীরা নির্বাচনের প্রতি আগ্রহী হচ্ছেন। ইসলামপন্থীরা এখানে নির্বাচনের বিরুদ্ধে। এইটার কারণ কি? আসলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট 70-এর নির্বাচনের তো মতি ভাই আপনাকে আর এক্সপ্লেনেশন দেওয়ার কোনো কারণ নাই কেন বামপন্থীরা নির্বাচনে অনিচ্ছুক। আমি এটা কি দেখলাম, না এরকম বুঝি। এখন এই সময় এসে যে জিনিসটা হয়েছে আসলে যে বামপন্থী ডানপন্থী রিলেটেড নির্বাচনে ইচ্ছা বা অনিচ্ছা না, ভেরি স্পেসিফিক একটা গ্রুপের নির্বাচনে অনিচ্ছা, এবং এই গ্রুপের নির্বাচনে অনিচ্ছার উৎস অ্যাটলিস্ট আমি যে জায়গা থেকে মানে সবাইকে কাছাকাছি দেখে বা আলোচনা সবকিছুর পর আমার যেটা ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, বাট আমার যেটা ধারণা যে নির্বাচনের প্রতি অনিচ্ছাটা যে প্রকাশিত হচ্ছে এই গ্রুপটার, তার দে হ্যাপেন টু বি ডানপন্থী, বাট এটা জাস্ট একটা কোইন্সিডেন্স, বাট এই গ্রুপটার এই অনিচ্ছাটা কারণ তারা নিজেদেরকে একটা জায়গায় পেয়েছে যেখানে তারা অ্যাটলিস্ট ভাবছে তারা সেকেন্ড বিগেস্ট ফোর্স নির্বাচনে। কিন্তু সেকেন্ড বিগেস্ট ফোর্স হলেও তারা প্রধান যে ফোর্সটা আছে বা তারা যেটাকে প্রধান ফোর্স হিসেবে নির্ণয় করছে সেটার সাথে তাদের ফারাক অনেক বড়, ছোট ফারাক না। তো এই বড় ফারাকটা কিছুদূর মেটাবার চেষ্টার জন্য তারা ওই যে প্রথম শক্তি যেটা, তাদের সাথে একটা নেগোসিয়েশন করার প্রত্যয় তাদের ছিল বেশ শুরু থেকেই, মানে আরো 6 মাস আগে থেকে যখন এই আলোচনাগুলো শুরু হয়েছে নির্বাচন কখন হবে। তো তখন থেকেই ওই জায়গাটায় তাদের নেগোশিয়েটিং এর ক্ষমতা বৃদ্ধি করবার জন্য তারা অনেক ধরনের ট্যাকটিক্স হয়তো ব্যবহার করা শুরু করেছে। এই ট্যাকটিক্সের ভিতরে একটা হলো যারা প্রথম সারিতে আছেন, যারা হয়তো এনারা নির্ণয় করছেন যে ওনাদের সবচেয়ে বড়ভাবে জেতার সম্ভাবনা, যাদের সবচেয়ে বড়ভাবে জেতার সম্ভাবনা তারা নিশ্চয়ই তাহলে তাড়াতাড়ি নির্বাচন চাইবে, এটা সিম্পল কমন সেন্স। তো তারা চাইবে এখন যদি নির্বাচন প্রলম্বিত করা যেতে পারে তাহলে তাদের সাথে এই গ্রুপটার নেগোশিয়েটিং ট্যাকটিকের ক্ষমতা বেশি হবে। আমার কাছে মনে হয় প্রাইমারিলি নির্বাচন পেছানোর বা নির্বাচনের ভিতরে ঝামেলা আনবার, যে দুটো বড় ইস্যু নিয়ে তারা ঝামেলা করতে চেষ্টা করছে। একটা হলো পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেই জিনিসটা আসলে আমরা সবাই চেয়েছি, কিন্তু এক আঙ্গিকে চেয়েছি যে নতুন আরেকটা কক্ষ হবে পার্লামেন্টে, সেই কক্ষে পিআর হবে। হঠাৎ করে এই গ্রুপটা, এবং এটা কিন্তু একটা গ্রুপ, তারা সম্মিলিতভাবে একসাথে দু এক সপ্তাহ আগে এক স্টেজে দাঁড়িয়ে তারা আওয়াজ তুলেছে সম্মিলিতভাবে। সো আপনি জানেন যে এটা একটা কোয়ালিশন ফরমেশন হয়ে গেছে আর কি, হ্যাঁ, যে ইদার আমরা ওই প্রথম শক্তি থেকে বেশি সিট বের করব, আর নাইলে আমরা একসাথে হয়ে বাকি আর কি করতে পারি দেখি। বাট ইটস ট্যাকটিক্যাল, এটা আসলে আপনার আইডিওলজিক্যাল না, এটা আমি বলতে চেষ্টা করছি। বামপন্থী ডানপন্থী এটা আইডিওলজিক্যাল না, এটা ট্যাকটিক্যাল, নির্বাচনী ট্যাকটিক্যাল। সো এই জায়গাটাতে তারা ওই যে পিআর একটা আর আরেকটা হলো লোকাল নির্বাচন আগে, এই দুটো আলোচনা ঠেলে দিয়ে, এবং নতুন তারা আরো আলোচনা নিয়ে আসছে যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, আমরা ইসির উপরে বিশ্বাস রাখতে পারছি না, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে লেভেল প্লেইং ফিল্ড নেই, আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি একটা পার্টির হয়ে গেছে। তো এখন মানে এই এক্সকিউজগুলো তারা তুলছে, কিন্তু এই এক্সকিউজগুলোর কোনো সলিউশন কিন্তু আসলে নাই। এমন না যে লেভেল প্লেইং ফিল্ড এই মুহূর্তে নাই, এইটা করলে লেভেল প্লেইং ফিল্ড আসবে। ইলেকশন কমিশন এই মুহূর্তে শক্তিশালী না, এইটা করলে ইলেকশন কমিশন শক্তিশালী হবে, এমন কোনো উত্তর কিন্তু নাই। সো তাদের, আমার ধারণা তাদের প্রথম ট্যাকটিকটা হলো যে ওই যে প্রথম সারির যে ক্ষমতাটা আছে, বা যদি আমরা দলে বলি তাহলে বিএনপিকে কতদূর ঠেলে তাদের নেগোশিয়েটিং পাওয়ার বাড়িয়ে তারা ইদার বিএনপির কোয়ালিশনের সাথে সম্পৃক্ত হতে পারে, বা অপোজিশন হিসাবে বিএনপিকে ফোর্স করতে পারে কতগুলো সিট বিএনপি কন্টেস্ট করবে না, এরকম একটা জায়গা নিজেদের জন্য তৈরি করা। এইটা যদি না হয় তাহলে তারা বাই চান্স যদি পিআর এর সুযোগ নিয়ে আরো ঠেলতে পারে, তাহলে
পিয়ার যদি হয়ে যায়, যেটার আমি কোনো সম্ভাবনা দেখি না, কারণ এটার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই দাঁড়াবো, কারণ পিওর পিয়ার, যদিও শুরু থেকে পিয়ার আমরা চেয়েছি, বাট একটা লিমিটেড আপনার ইসেতে অর্ডারে, পিওর পিয়ার আমাদের দেশে এটা সম্ভব না, এবং এটা দেশের জন্য কোনোভাবেই ভালো হবে না। এটার আলোচনা এখন লম্বা করে করার প্রয়োজন নেই। তো এই জায়গাগুলোতে তারা চিন্তা করছে যে তারা ইদার যদি নেগোশিয়েট করে তাদের ক্ষমতা বাড়াতে পারে, আর না হলে তারা পুরো জিনিসটা পিছিয়ে দিয়ে নিজেদের আরেকটু সময়, কারণ সরকার তাদের সাইডে, এনসিপি স্পেশালি সরকার তাদের সাইডে, সো সরকারের সহযোগিতায় নিজেদের পপুলারিটি বা ক্ষমতা যদি আরো বাড়াতে পারে। এই দুটার খেলা আমার মনে হয় একটা ট্যাকটিক্যাল খেলা তাদের চলছে, আইডিওলজিক্যাল। অনেক ধন্যবাদ। শান্তের কি মূল্যায়ন কি এরকমই? এইখানে দুইটা পক্ষ থাকতে পারে যারা বিএনপির বিষয়টাকে নিয়ে খেলছে। একটা পক্ষ হচ্ছে এই যে এনসিপি, জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন, যারা নির্বাচনটাকে পিছাতে চায়, তারা নেগোশিয়েট করবার জন্য সময় দরকার, মিলছে না, এটা একটা। দ্বিতীয় হলো গিয়ে 16 বছর তারা কার্যক্রমটা একেবারেই চালাতে পারেনি, আর একটা তো নতুন দল, সুতরাং তারা সময় পেলে তাদের ভিত আরেকটু মজবুত হতে পারে। পাশাপাশি বিএনপি একটি বড় দল, এবং বিএনপির তৃণমূল লেভেল পর্যন্ত চেইন অফ কমান্ডটা ধর্মভিত্তিক দলের মতো না, বামপন্থী দলের মতো না, মধ্যপন্থী লিবারেল দলে এতটা চেইন অফ কমান্ড এস্টাবলিশড বাংলাদেশে হওয়ার নজির নেই, হয়নি। এখন সেই ক্ষেত্রে বিএনপির কিছু নেতাকর্মী তারা কিছু অগ্রহণযোগ্য বিতর্কিত কাজে ইনভলভ হচ্ছে। এইটাকে বেশি করে প্রচারে আনা, প্রশাসন সেটাকে বাধা না দেওয়া, এটা করতে দেওয়া, দল থেকে বারবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতি আহ্বান জানানোর পরে না করা, যেটা আপনি শুরুতে বলছিলেন, সেটা করা। এখন এইটা হলো রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এরকম একটা। আর একটা বিষয় অনেকে ইদানিং কেউ জিজ্ঞেস করছেন যে এরকম কোনো মোটিভ থাকতে পারে কি না, যে বিএনপির এটাকে বিএনপি বহিষ্কার করছে এবং তারা দলগতভাবে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে বা প্রশাসন বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাতে করে বিএনপির অনেক নেতাকর্মী যাতে এটাকে, এই অগ্রহণযোগ্য কাজ করাটাকে ভয়ের চোখে না দেখে, তারা এটা করে, এটাকে আরেকটু বাড়তে দেওয়া, যাতে বিএনপির বিরুদ্ধে সরকার বিশেষ একটা, বিএনপি তো বলবে না যে দেশে বিশৃঙ্খলা অরাজকতা চলছে, এই ধর্ষণ হচ্ছে, এই চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে, বিশেষ একটা অভিযান দরকার। এবং সেই অভিযানটা সরকার পরিচালিত করবার জন্য বিএনপির কিছু নেতাকর্মীটা করতে সুযোগ দিয়ে একটা সরকারের কোনো মহল থেকে বা বিশেষ কোনো মহল থেকে ক্ষেত্র তৈরি করা হচ্ছে কিনা, যাতে করে নির্বাচনের আগে সরকার তাদের বাহিনী দিয়ে এমন একটা অভিযান চালাতে পারে যেই অভিযানে বিএনপির বহু নেতাকর্মী গ্রেপ্তার হবে, অথবা এরকম তারা গ্রেফতার হবে। গ্রেফতার হলে তখন বিএনপি একটা উভয় সংকটে পড়বে। একদিকে হচ্ছে তারা বলছে যে আমার দলের কেউ খারাপ করলে তোমরা ধরো, বিএনপি তো না করতে পারবে না যে তুমি ধরলা কেন। আবার ধরলো ব্যাপক হারে, গ্রেফতার করলো, নির্বাচনের আগে বা নির্বাচনী মাঠে তারা ক্ষতিগ্রস্ত হলো, অনেক কর্মী হারালো, বা দলের মধ্যে মনোমালিন্য তৈরি হলো, অভিমান তৈরি হলো, যে 16 বছর 18 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়লাম, রক্ত দিলাম, জেল খাটলাম, এত কিছু করলাম, আর এখন নিজের দল আমাকে বহিষ্কার করছে, গ্রহণ করছে না, আবার পুলিশ ধরছে, সেখানে দল একটা প্রতিবাদও করছে না। ফলে এইখানে সরকারের কোনো বিশেষ কর্নারের খেলা আছে কি না, যে বিএনপির কিছু নেতাকর্মীকে একটু এই সব অগ্রহণযোগ্য কাজ করতে দিয়ে অ্যালাউ করে তাদেরকে এমন একটা পর্যায়ে নেওয়া যাতে তারা একটা অভিযানের নামে বিএনপিকে ডলা দিতে পারে। এই কথাটা এখন বাজারে কিন্তু আছে, বলছে অনেকে। ফলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে এটা ভাবতে হবে, সরকারের কোনো কর্নার থেকে এটা যদি করবার আকাঙ্ক্ষা থাকে তাহলে তাদের মাথায় নিতে হবে বিএনপির মতো একটা বড় দলের সঙ্গে এই ট্রিকি গেম খেলে তারা দেশকে কোথায় নিয়ে যাবে। আর যেসব রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য খেলছে, তাদের এই খেলায় যদি শেষ পর্যন্ত বনিবনা না হয়, তাহলে ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে, দেশে যদি ইমার্জেন্সি জারির মতো পরিস্থিতি হয়, ইন্ডিয়ান আধিপত্য যদি ফেরত আসে, তাহলে এই যে যারা এই খেলাটা খেলছে, নিজেদের খেলার বলি নিজেরাই হতে পারে। সুতরাং খুব সাবধানে সবাইকে পা ফেলতে হবে। অনেক ধন্যবাদ ভবি হাজ্জাজ। জি, ঐক্যমত্য কমিশন, জি, যে কমিশনে আপনিও গিয়েছেন, জি, কথা বলছেন এবং অনেক চেষ্টা করছেন যে আপনারা যাতে ঐক্য তৈরি হয়। জি,
কিছু কিছু বিষয়ে তারা একমত হয়েছেন, অনেক রাজনৈতিক দল, অনেক বিষয়ে আবার হননি। জি, তো দিনের শেষে আপনি কি বলবেন, ঐক্যমত্য কমিশন কত দূর যাবে? দেখেন, ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে মোটামুটি বেশিরভাগ তাদের যে আলোচনাগুলো সেগুলো কমপ্লিটেড হয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের এগেন বেশিরভাগ সময় আমার দলের প্রতিনিধি, যে আমি নিজে যাই না, বাট দলের প্রতিনিধি দলের পয়েন্টগুলো নিয়ে যায়, এবং যেহেতু আমরা দলগতভাবে এই জায়গাটায় উত্তীর্ণ হয়েছি যে ঐক্যমতের খাতিরে, ঐক্যমতে পৌঁছানোর খাতিরে, অ্যাজ লং অ্যাজ আমাদের দলের প্রিন্সিপালের পুরোপুরি উল্টা কিছু না হয়, আমরা স্ল্যাক বা ছাড় দিতে রাজি। সেই দায়িত্ব দিয়েই আমাদের যেই রিপ্রেজেন্টেটিভ, যদি আমি যাই বা মহাশিব যাই বা যেই যায়, সেই দায়িত্বটা নিয়েই যায় ঐক্যমত কমিশনে। তো ঐক্যমত কমিশনের বেশিরভাগ আলোচনাগুলোই মোটামুটি হয়ে গেছে। এখন অনেকগুলো আলোচনা কিছু দূর রিপিট হচ্ছে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই আলোচনাগুলো কমপ্লিটেড হয়ে যাবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাই একমত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সবাই একমত হইতে পারেনি, এবং এটা হবে না কোনো সময়, সবাই সব কিছুতে একমত হবে এটা সম্ভব না। তবে সবচেয়ে দুঃখজনক যেটা, যে কিছু রাজনৈতিক দল বা কিছু রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভরা ঐক্যমত কমিশনের যেই কয়েকটা জায়গায় ঐক্যমত হচ্ছে না সেগুলো নিয়ে বেরিয়ে এসে অনেক বেশি আলোচনা করেছেন এই রিসেন্ট টাইমসে, এবং এমন একটা চিত্র তৈরি করতে চেষ্টা করেছেন যে বিএনপি বা আমরা কয়েকটা যুগপৎ আন্দোলনের দল, আমরা হয়তো ঐক্যমতে বাধা সৃষ্টি করছি। এটা সত্যি না। ঐক্যমতে সবচেয়ে বড় বাধা তখনই তৈরি হয় যখন আপনি সোজা সাপটা এক জায়গায় দাঁড়িয়ে যাবেন যে আমি এখান থেকে নড়বো না। তো আপনি যদি নড়বো না জায়গায় দাঁড়িয়ে যান, তাহলে আপনার কাছে না আসলে ঐক্যমত হবে না। তাহলে ঐক্যমতটা আসলে নষ্ট কে করছে? আপনি করছেন না অন্যরা সবাই করছে, যারা নড়াচড়া করতে রাজি, জাস্ট আপনার পর্যন্ত আসতে রাজি না। সো এই জায়গাটায় এগেন ওই যে আমি এই পুরনো যে এই যে কোয়ালিশনটার কথা বলছিলাম, ওই যে ভোটের মাঠ নিয়ে যে কোয়ালিশন, তাদের কাছ থেকে এই আওয়াজগুলো সবচেয়ে বেশি আসছে। সো বাংলাদেশ জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, এদের কাছ থেকে আওয়াজটা সবচেয়ে বেশি আসছে। এবং এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা আরো বেশি ঐক্যমত হয়তো আসতে পারতাম তারা যদি এইরকম অবস্টিনেসি না দেখাতো। তবে ঐক্যমত কমিশনের প্রথম থেকেই ম্যান্ডেট ছিল না সবকিছুতে ঐক্যমত নিয়ে আসা। তাদের ম্যান্ডেট ছিল যতখানি ঐক্যমত আসবে ততখানি নিয়ে আগামী নির্বাচনে আমরা চলে যাব। এবং এটার জন্য ওনারা অরিজিনালি নির্ধারিত রেখেছিলেন শুধু জুন মাসটা, যে জুন মাসে আলোচনাগুলো হবে, জুলাইতে তারা এটা রিপোর্ট আকারে বা ওই যে জুলাই চার্টার আকারে তারা এটা ছাড়বেন। তো মোটামুটি এখন তারা বলছেন যে খুব তাড়াতাড়ি তারা এটা নিপটে ফেলবেন। সো মোটামুটি শেষ। সো আমরা আশাবাদী যে ঐক্যমত কমিশনের যতখানি ঐক্য হয়েছে, এবং এটাও কিন্তু অনেক হয়েছে, মানে সব দল একটা লেভেল পর্যন্ত অনেক ছাড় দিয়েছে। সো এইটা তাড়াতাড়ি জুলাই চার্টার হিসেবে পাবলিশড হবে। এখন একটা আলোচনা এসছে, স্পেশালি একটা দল এনসিপি বলেছে যে জুলাই চার্টার যদি তাদের মন মতো না হয় তাহলে তারা আলাদা করে জুলাই চার্টার ডিক্লেয়ার করবে। করতেই পারে, সবার স্বাধীনতা আছে। আমার দল আলাদা করে করতে পারে, কালকে কোনো একটা বাংলা ভিশন চ্যানেল আলাদা করে তাদের বাংলা ভিশনের জুলাই চার্টার করতে পারে। বাট আমার মনে হয় আসল চার্টার যদি হতে হয় তাহলে সবার ঐক্যমত হতে হবে। সো এই ঐক্যমত কমিশনের রিপোর্টের আঙ্গিকে যে চার্টারটা হবে এটাই আসলে জুলাই চার্টার হবে। জুলাই চার্টার নিয়ে কিন্তু অনেক আলোচনা, অনেক সংশয়, কি হতে যাচ্ছে, কি হবে, নতুন করে আবার কোনো বিতর্ক তৈরি হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। এগুলোর ফয়সালা হয়নি এখনো। আপনি কি মনে করেন? না, এগুলোর ফয়সালা হয়নি, হয়ে যাবে যদি করতে চায়। আর যদি যেটা ভাই বললো যে স্টিক থাকে, কেউ কার উদ্দেশ্য যদি থাকে যে আমি এই খুঁটি এখানে গাড়লাম, এই খুঁটি আমি এখান থেকে নড়বো না যতক্ষণ তো পর্যন্ত তুমি এখান থেকে না সরো, তোমাকে সরতে হবে। এখন খুঁটি গেড়ে যদি বসে থাকে তাহলে তো হবে না। কিন্তু খুঁটি গেড়ে বসে থাকার আসলে সুযোগ নাই। এইটা আমি সব জায়গায় কমনলি এই কথাটা বলি যে রাজনীতি করতে হলে দেশের কথা ভাবতে হয়, কিন্তু আমাদের সব রাজনীতিবিদ সবসময় দেশের কথা ভাবেন না। রাজনীতি করতে হলে মানুষের কল্যাণের কথা ভাবতে হয়, সেটাও সব সময় সবাই ভাবেন না। কিন্তু নিজের ভালোটা তো সবাই ভাবে। এরা যদি শুধুমাত্র নিজের ভালোটাও ভাবে যে আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি আমাদের এই দূরত্বটাকে বৈরিতায় পরিণত করি এবং সরকার ভার্সেস পলিটিক্যাল পার্টিজ ভার্সেস পলিটিক্যাল পার্টিজ যদি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট তৈরি হয়ে যায় এরকম, তাহলে দেশের পরিস্থিতি কি হবে?
এদের মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ কি বসে থাকবে? বাংলাদেশে ফ্যাসিবাদী 16 বছর যে শাসন চলেছে মতি ভাই, এই 16 বছরের মধ্যে এই লুটপাটকারী যে চোর, ডাকাত, গুন্ডা, টাকাওয়ালা, তাদের এই যে টাকা পাচারকারী, তাদের যে রাজনৈতিকভাবে সাংঘাতিক ক্ষমতাবান ছিল, অনেক কর্মী আছে তাদের, তারা কি দেশ ছেড়ে চলে গেছে কয়জন? হাতে গুনতে পারবেন কতজন গেছে। 45,000 সব মানে ঘাপটি মেরে আছে কোথাও না কোথাও। এই যখনই ফেভারেবল টাইম পাবে তখনই দেখবেন ওই পোকার মতো একটু বৃষ্টি পড়েছে, কিছু একটা ফেভারেবল টাইম পেয়েছে, সন্ধ্যার সময় দেখা যায় না, বৃষ্টির পরে ওই পোকার ডিবি থেকে উঠতে থাকে। এই রকম করে এই ফ্যাসিবাদের যে পলাতক দোসর যারা ঘাপটি মেরে আছে তারা আসবে। তারা আসলে এইবার যদি তারা ব্যাক করে তাহলে ফ্যাসিবাদের যে রূপ আমরা দেখব, যে সহিংসতা দেখব, তখন মনে হবে 16 বছর তারা কিছুই করে নাই। হোসেন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছেন না, লিখেছেন না, স্লোগান দিয়েছি না আমরা, কিন্তু আওয়ামী লীগের 16 বছর দেখার পরে এরশাদকে আমাদের আর স্বৈরাচার মনে হয়েছিল কোনোদিন? তো শিশু স্বৈরাচার। ঠিক একইভাবে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ 16 বছর যা করেছে, ওরা এইবার ব্যাক করতে পারলে এত নৃশংস হবে যে ওই 16 বছরকে তখন কিছুই মনে হবে না আপনার কাছে। এই যে তারা এই এনসিপি বলেন, এই জামায়াত ইসলাম বলেন, বিএনপি বলেন, ওনাদের বলেন, কারো বাড়িঘর না পোড়া থাকবে ভেবেছেন আপনি? জ্বালাও পোড়াও ছাড়া, মারামারি কাটাকাটি ছাড়া কাউকে রক্ষা দিবে? তাহলে তারা আসার ক্ষেত্রটা যে তৈরি করবে, এরা স্টিক করে নির্বাচন হবে না, এইটা না হলে ওটা হবে না, ওইটা না হলে ওটা হবে না। ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে, ক্ষতিগ্রস্ত এনডিএম একা হবে, ক্ষতিগ্রস্ত জামাত একা হবে, এনসিপি একা হবে, সবাই হবে। এই যে বললাম যে দেশের কথা না ভাবলে না ভাবুক এরা, কেউ কেউ জনগণের কথা না ভাবুক, নিজের পিঠ বাঁচানোর কথা নিশ্চয়ই ভাবে, পাগলেও সেটা ভাবে। সুতরাং এরা এত পাগল হয় নাই, নিজের পিঠ বাঁচানোর জন্য তারা এক হবে না, হবে। অনেক ধন্যবাদ, উনি তো আশাবাদী। মবিহার জাজ, আপনি কিরকম চান? আপনি জুলাই সনদটা কিরকম জুলাই সনদ চাচ্ছেন? দেখেন, জুলাই সনদ, চার্টার, ডিক্লারেশন, যেটাই আমরা নামকরণ করি মতি ভাই, পয়েন্টটা প্রথম থেকে ছিল যে আমাদের কিছু বদল দরকার। অনেকদিন ধরে একটা আলোচনা ছিল, এই আলোচনাটা শুরু করেছিল বামপন্থী দলগুলো, যে নতুন বন্দোবস্ত, মানে শব্দটাই তারা দিয়েছিল বন্দোবস্ত, ফ্রেজটা ছিল নতুন বন্দোবস্ত। এই শব্দটা তো এখন ফিকে হয়ে যাচ্ছে। জি, এটা হয়ে যাচ্ছে, বাট নতুন বন্দোবস্তর অরিজিনাল আলোচনাটা কিন্তু শুরু হয় যে সরকার ব্যবস্থাতে, এখানে বামপন্থী দলগুলো থেকে এসছে। সো আলোচনাটা আসলে শুরুই হয়েছিল যে সংস্কার যেমন গালি হয়েছে না, বন্দোবস্তটা এখন বন্দোবস্তা হয়ে গেছে, মুখ বন্দোবস্তা। তবে ভাই, যে জিনিসটা যে তারা এই জিনিসটার উৎপত্তি এনেছিলেন, যে তারা ফুল সরকার ব্যবস্থায় চেঞ্জ চায়, সোশ্যালিস্ট সরকার, কমিউনিস্ট, হোয়াটএভার, সরকার ব্যবস্থায় চেঞ্জ চায়। তবে আমাদের সবার কাছেই প্রতীয়মান ছিল যে কিছু চেঞ্জেস সরকার পরিচালনায়, সরকার ব্যবস্থায় কিছু চেঞ্জেস দরকার, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের কনস্টিটিউশনাল চেঞ্জেস, আমাদের অপারেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস, অনেক কিছু আসলেই দরকার। মানে আমাদের সরকার ব্যবস্থা শুধু না, সরকার পরিচালনা ব্যবস্থা একটা পরিচালনার পুরো ব্যবস্থাটা কিন্তু এখনো ওই ঔপনিবেশিক স্টাইলে। আচ্ছা, নতুন বন্দোবস্তে কি নির্বাচন আছে? আমরা যে নতুন বন্দোবস্ত তো বস্তা হয়ে গেছে, ওটা নিয়ে আমরা না আলোচনা করি, বাট যে চেঞ্জটা দরকার, নির্বাচন ছাড়া তো সম্ভব না। এবং এখন দেখেন, মানে অনেকগুলো আলোচনা হলো যে নির্বাচন না হলে ফ্যাসিবাদীরা চলে আসবে। প্রথমত, আমি আসলেই মানে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে কোনো উপায় দেখি না ফ্যাসিবাদের ফেরত আসা। এটা আসলেই উপায় দেখি না। ফেরত আনলে আসবে সেটা ভিন্ন জিনিস, বাট আমি ফেরত আসার কোনো উপায় দেখি না। তবে শুধু এইটাই যে একমাত্র ভয় তা না তো। আমাদের গণতন্ত্রের পথে যে পথ চলা, যে যাত্রা, এটা আবার আমরা অন্য 100 ভাবে আমরা ফাটল ধরাতে পারি, সেই কাজগুলো এখন চলছে। এবং কিছু দূর এমনও আলোচনা আছে, এগেন এগুলো কনস্পিরেসি থিওরি, বাট এমনও আলোচনা আছে যে নির্বাচন ব্যবস্থায় না যে একটা হয়তো সর্ট অফ ডিকটেটরশিপ ব্যবস্থায় যাওয়া, এবং একটা মিলিটারি ডিকটেটরশিপ, এরকম একটা ব্যবস্থায় যাওয়া, এরকম অনেকেই আছেন সরকারের সাথে সম্পৃক্ত বা কিছু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যারা এই ধরনের কিছু চান। হতে পারে, আমি জানি না ভাই। তবে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যদি কেউ মিলিটারি ডিকটেটরশিপও চায়, মিলিটারি ডিকটেটরশিপ আসলে আমার কাছে মনে হয় যে একটা ভালো সম্ভাবনা, খুব আরো বেশি তাড়াতাড়ি নির্বাচন হবে, আমার ধারণা। এখানে আমার ধারণা ভুল হতে পারে ভাই, এর আগেও ভুল হয়েছে। আমি মনে করছিলাম 23-এই হাসিনা পড়ে যাবে, পরে নাই, যে 24-এ পড়েছে। সো ধারণা ভুল হয়। কিন্তু মিলিটারি ডিকটেটরশিপ যদি এখন আনতে কেউ চেষ্টা করে, যেটা
এগেন কিছু লোকজন নিয়ে আলোচনা আছে যে তারা চেষ্টা করছে, তারা চাইছে ওই মিলিটারি ডিক্টেটরশিপ এখন আসলে ডিক্টেটরশিপ আসবে না, ইমিডিয়েট মিলিটারি নির্বাচন দিবে। কারণ গ্লোবাল প্রেশার, রিজিয়নাল প্রেশার, মানে আমরা ফরেন পলিসি বা ফরেন রিলেশনসে যদি যাই, রিজিয়নাল প্রেশার যেগুলোতে আছে এই মুহূর্তে কেউ বাংলাদেশে মিলিটারি ডিক্টেটরশিপ চাইছে না, কেউ না। মানে কারোর সুবিধা হবে না বাংলাদেশে মিলিটারি ডিক্টেটরশিপ দিলে। মানে আপনি আমেরিকা বলেন, ভারত বলেন, চায়না বলেন, কারোর সুবিধা হবে না। মিলিটারি নিজেরাও আগ্রহী না, তারাও আগ্রহী না। এটা এগেন স্পেশালি তো আমাদের কারেন্ট যে চিফ আছেন জেনারেল ওয়াকার সাহেব, ওনার গত 1 বছরের কর্মকাণ্ডে মোটামুটি পরিষ্কার যে উনি আসলে হস্তক্ষেপ করতে চান না। কারণ মানে বেশ কয়েকবার হয়েছে যে তরুণরা কিছু এমন আচরণ করেছে, এমন কথাবার্তা পাবলিকলি বলেছে যেটাতে পুরো মিলিটারি একটা ইনস্টিটিউশন হিসেবে হয়তো আঘাত পেয়েছে। সো ওখানে কিছু একটা অ্যাক্টিভিটি হতে পারতো বা অ্যাকশন হতে পারতো, আমরা একদম শান্ত দেখেছি। সো ওখানেও অনেকবার অনেক জায়গায় ধাপে ধাপে তারা পরিষ্কার করেছে যে তারা এই জিনিসগুলো করতে চায় এবং তারাও বারবার বলছে তারা নির্বাচন চায়। সো আজকে যদি আগামী 1 মাসে যদি কেউ দেশকে এমন জায়গায় ধাবিত করে যে ব্যারাক থেকে বাইরে এসে কিছু না করা ছাড়া কোনো উপায় নাই, তাহলে হয়তো ফেব্রুয়ারির জায়গায় ডিসেম্বরে নির্বাচন হবে। সো ওই ভুলটাও হয়তো তারা করবে না। কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে অনেকে অনেকভাবে আমাদের এই নির্বাচনী প্রসেস, আমাদের এই ডেমোক্রেটিক পথ চলা, মানে গণতান্ত্রিক পথ চলা, এটা নষ্ট করতে চেষ্টা করছে বা এটাতে আঘাত আনতে চেষ্টা করছে। বেশিরভাগ আমার কাছে মনে হয় কনস্পিরেসি থিওরির দরকার নাই, তারা নিজেদের আপনার সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট, মানে তারা নিজেরা কতগুলো সিট চায়, কত কি চায়, এইগুলো রিলেটেড এই কাজগুলো করছে আমার ধারণা। সো এইগুলো তারা খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যেতে বাধ্য। এই কারণে একটা জিনিস, একটা বড়জোর আবেদন আমরা বারবার জনাব প্রধান উপদেষ্টার প্রতি জানাচ্ছি বা জানাতে চেষ্টা করছি যে আপনি জুনে লন্ডনে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে আলোচনায় যে কথাগুলো হয়েছে, যেটা আমরা সবাই জানি ভাই, যে কথাগুলো হয়েছে, তাহলে ওইটা এখন পাবলিকলি আপনি নির্বাচন কমিশনকে একটা ইনস্ট্রাকশন দেন পাবলিকলি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য আপনারা রেডি হন। নির্বাচন এক্স্যাক্টলি কবে হবে এটা নির্বাচন কমিশন ঠিক করবে, তারা তফসিল ঘোষণা করবে। কিন্তু কারণ নির্বাচন কমিশন, আমি গতকাল বা গত পরশু প্রধান নির্বাচন কমিশনের সাথে একটা অফিসিয়াল মিটিং ছিল আমার, সেখানে আমার তার সাথে অনেক লম্বা আলোচনা হয়। সেখানে তাকে আমরা জিজ্ঞেস করি যে আপনারা সরকারের পক্ষ থেকে এরকম কোনো কিছু পেয়েছেন নাকি। উনি আমাকে জানান, প্রধান নির্বাচন কমিশনও জানান যে সরকারের পক্ষ থেকে তারা স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশনস পাননি, তারা ভেগ কোনো ইনস্ট্রাকশনসও পাননি। কিন্তু গত বছর 16ই ডিসেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছিলেন যে 25 ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে নির্বাচন হবে, ওনারা ওইটাকে ইনস্ট্রাকশন ধরে 25 ডিসেম্বরের জন্য তৈরি হচ্ছেন এবং ওনারা ফুললি কনফিডেন্ট যে 25 ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দিতে চায় ওনারা অ্যাবসলিউটলি প্রিপেয়ার থাকবেন সেই নির্বাচন দেবার জন্য। সো ওই জায়গা থেকে তাহলে এখন যদি প্রধান উপদেষ্টা একটা পাবলিক ডিক্লারেশন দেন ফেব্রুয়ারির বা পাবলিকলি ইনস্ট্রাকশনস পাঠান নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির, সেখানেও কিন্তু অনেক ধোঁয়াশা পরিষ্কার হয়ে যায় এবং সব রাজনৈতিক দল তখন আবার ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড এসে অ্যাকচুয়ালি এসব ট্যাকটিক্যাল ট্রিকারি না করে প্রপার রাজনীতিতে চলে আসে। প্রবীর হজ্জাজ, অনেক ধন্যবাদ আপনাকে। 1 মিনিট সময় আছে। না, ওই যেটা ববি হাজ্জাজ ভাই যেটা বললেন, সরকার যদি কোনো ট্রিকি গেম না খেলে তাহলে রাজনৈতিক কোনো পক্ষ এটা করবে না। শুধু তারা নির্বাচনের টাইমলাইনটা দিয়ে দেখ যে এই তারিখে নির্বাচন হবে, এতদিন আগে এই তারিখে তফসিল ঘোষণা হবে এবং এইভাবে আমরা আগাবো, এবং সেইভাবে মাঠ প্রশাসনকে যদি নির্দেশ দেয় নিউট্রালাইজ করবার জন্য, এবং এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও একটু প্রোঅ্যাক্টিভ যদি করে যে এখন থেকেই নির্বাচনের কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা এখন থেকে রক্ষা করতে হবে, কেউ যাতে বড়বাহী হয়ে উঠতে না পারে, কেউ যাতে কাউকে ওই রকম হুমকি ধামকি দিতে না পারে, টাকার দৌরাত্ম্য দেখাতে না পারে, ভোটারদের প্রভাবিত করবার কোনো আলামত এখন থেকেই যেন কেউ শুরু করতে না পারে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনকে এই সিগন্যালটা যদি দেয় আর নির্বাচন কমিশনকে প্রস্তুত নিতে বলে, তবে সব ঠিক হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্ত। ধন্যবাদ প্রবীর হজ্জাজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন ছাড়া কিন্তু বিকল্প নেই। তো নির্বাচনের দিকেই দেশটা যাবে আমরা আশা করি। তাই দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন।